আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আমি ফাহিম। এই ভিডিওটি এইচএসসি ফিজিক্স সেকেন্ড পেপারের চ্যাপ্টার 1 তাপগতিবিদ্যার পার্ট 1। এই ভিডিওতে আমি তাপ ও তাপমাত্রা, তাপীয় সমতা, তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র, উষ্ণতামিতিক বা তাপমাত্রিক ধর্ম এবং উষ্ণতামিতিক পদার্থ কী, তাপমাত্রার বিভিন্ন স্কেলের মধ্যকার সম্পর্ক এবং ত্রৈধবিন্দু এবং পানীয় ত্রৈধবিন্দু নিয়ে আলোচনা করব এবং একদম শেষে কেলভিন কি সেটা একটু ভালো করে বুঝিয়ে দিব। তো এই ভিডিওটা ভালো করে বুঝতে পারলে আমরা কিভাবে তাপমাত্রার বিভিন্ন স্কেলের মধ্যে সম্পর্ক স্থাপন করতে পারি সেটা জেনে যাব এবং খুব ভালো একটা আইডিয়া পেয়ে যাব এখান থেকে। আচ্ছা, তাপগতিবিদ্যা কি? পদার্থবিজ্ঞানের যেই শাখায় তাপশক্তি থেকে কিভাবে কাজ বা শক্তিতে আমরা রূপান্তর করতে পারি, তো এই সমস্ত ব্যাপার নিয়ে আলোচনা। অর্থাৎ পদার্থবিজ্ঞানের যেই শাখায় তাপ শক্তিকে কাজে অর্থাৎ যান্ত্রিক শক্তিতে রূপান্তর করা যায় এবং তাপমাত্রার বিভিন্ন হিসাব নিকাশ নিয়ে আলোচনা করা হয়, ওই শাখাটাকে বলা হচ্ছে তাপগতিবিদ্যা বা থার্মোডায়নামিক্স। আচ্ছা, তো প্রথমে আসি তাপ কি। তাপ হচ্ছে এক প্রকার শক্তি যা আমাদের ঠান্ডা এবং গরমের অনুভূতি জন্মায়। মনে করেন আপনি এক কাপ চা খাচ্ছেন, তো চায়ের কাপটা হাতে নিলেন, আপনার হাতে একটু গরম অনুভূত হলো এবং মনে করেন খুব গরম পড়ছে, আপনি এক গ্লাস কোল্ড ড্রিঙ্কস খেলেন, তো যখন গ্লাসটা হাতে নিলেন আপনার বেশ ঠান্ডা অনুভূত হয়েছে। তো যেই জিনিসটার কারণে গরম এবং ঠান্ডাটা লাগছে ওটাকেই বলা হচ্ছে তাপ বা হিট। এখন তাপ হচ্ছে এক প্রকার শক্তি। তো এই তাপ শক্তিটা কি সেটা একটু ভালো করে বুঝিয়ে দিতে চাই। আসলে তাপশক্তি হচ্ছে গতিশক্তির একটি রূপ। কিভাবে? মনে করেন একটা কঠিন বস্তুতে যখন আপনি তাপ দিবেন, এই তাপশক্তি পেয়ে কঠিন পদার্থের মধ্যে থাকা কণাগুলোর গতিশক্তি বাড়বে। তো যতই আমরা তাপ দিব গতিশক্তি বাড়ার ফলে কণাগুলো দূরে চলে যাবে। তো দূরে যাওয়ার কারণে তাদের মধ্যে আন্তঃআণবিক দূরত্বটা বেড়ে যাওয়ায় আন্তঃআণবিক আকর্ষণ কমে যাবে, তখন সেটা কঠিন থেকে তরল হয়ে যাবে। তো তরল পদার্থের উপর আরও তাপ দেওয়া হলে গতিশক্তি আরও বাড়বে, মধ্যবর্তী দূরত্ব আরও বেড়ে যাবে এবং আকর্ষণ কমে যাওয়ায় সেটা তরল থেকে গ্যাসীয় অবস্থা প্রাপ্ত হবে। তাহলে একটা জিনিস খেয়াল করছেন, যখন আপনি একটি বস্তুর উপর তাপ দিচ্ছেন এই তাপ শক্তি পেয়ে আলটিমেটলি তার গতিশক্তিটা বৃদ্ধি পাচ্ছে। তার মানে বলা যায় তাপশক্তি হচ্ছে গতিশক্তির একটা বিশেষ রূপ। এখন সিমিলার জিনিস, সেম জিনিস, তাহলে তাপশক্তি হিসেবে আমরা কেন আলাদাভাবে তাপশক্তিকে চিনি বা জানি? এর কারণ হচ্ছে প্রত্যেক পদার্থে যে কণাগুলো আছে এগুলো আমরা কিন্তু খালি চোখে দেখতে পারি না, বিধায় তাপশক্তি নামে আলাদা শক্তি আমাদেরকে জানতে হয়। কিন্তু তাপশক্তি হচ্ছে গতিশক্তির একটা রূপ, আর কিচ্ছু না। এই জিনিসটা একটু মাথার মধ্যে রেখে দিবেন। এখন তাপশক্তি পরিমাপের একক হচ্ছে, তাপ যেহেতু শক্তি, শক্তির একক হচ্ছে গিয়ে জুল। তাপের একক হবে জুল। এই জিনিসটা আমরা একটু মাথার মধ্যে রেখে দিব, তাপের একক জুল। পূর্বে আরেকটা একক প্রচলিত ছিল যেটাকে বলা হয় ক্যালোরি, তার নাম হচ্ছে ক্যালোরি। আচ্ছা, তো এই দুইটা একক ইউজ করা হবে এবং ক্যালোরি এবং জুলের মধ্যে একটা সম্পর্ক আছে, সেটা আমাদের একটু মাথার মধ্যে রাখা দরকার। তাপের যে একক সেটা হচ্ছে 1 ক্যালোরি সমান হচ্ছে 4.2 জুল। এই সম্পর্কটা আমরা একটু মাথার মধ্যে রেখে দিব। এবং আমাদেরকে যদি মাঝে মধ্যে বলে 10 জুল সমান কত ক্যালোরি, যদি বলে কোয়েশনে 10 জুল সমান কত ক্যালোরি, এরকম কোয়েশন আমাদেরকে করতেই পারে। তো তখন একটু বিচার করে দেখেন তো, এখান থেকে 4.2 জুল সমান হচ্ছে গিয়ে 1 ক্যালোরি, তাহলে 1 জুল সমান কত হবে? 1/4.2 ক্যালোরি। এবং আমি এটাও বলতে পারি যেহেতু 10 জুল বলছে, তো সুতরাং 10 জুল সমান হচ্ছে গিয়ে 10/4.2 ক্যালোরি। তাহলে একটা কথা মাথার মধ্যে রাখবেন, যখন আমাকে জুলে দেয়া থাকবে ভ্যালুটা, জুল থেকে ক্যালোরিতে নিতে হলে জুলের ভ্যালুকে 4.2 দিয়ে ভাগ করতে হয়। এই জিনিসটা আমরা মাথার মধ্যে রেখে দিব। আবার যদি উল্টাটা বলতো, যে আপনাকে বলতো 4 ক্যালোরি সমান কত জুল, এটা তো বলতেই পারতো। তো তখন আপনি কি লিখতেন? 1 ক্যালোরি সমান হচ্ছে গিয়ে 4.2 জুল, তাহলে 4 ক্যালোরি সমান কত আসবে? 4.2 ইন্টু 4, তত জুল হবে। তার মানে আমরা বলতে পারি যখন ক্যালোরি থেকে জুলে যাব তখন এই ক্যালোরির ভ্যালুকে গুণ করতে হবে 4.2 দিয়ে। তাহলে একটা জিনিস মাথার মধ্যে রাখবেন, জুল থেকে ক্যালোরিতে যেতে হলে জুলের যেই ভ্যালুটা দেওয়া থাকবে তাকে ভাগ করতে হবে 4.2 দিয়ে। আবার ক্যালোরি থেকে জুলে কনভার্ট করতে হলে আমাদেরকে
যে জুলের ভ্যালুটা দেয়া থাক মানে ক্যালোরি যে ভ্যালুটা দেয়া থাকবে তাকে গুণ করতে হবে 4.2 দিয়ে। আশা রাখি আপনারা এই জিনিসটা বুঝে গেছেন। এখন আমরা আরও কিছু ব্যাপার স্যাপার নিয়ে খুব ভালো করে আলোচনা করব। সেটা হচ্ছে তাপমাত্রার যেই পূর্বে প্রচলিত একক ছিল সেটা হচ্ছে গিয়ে ক্যালোরি। এই ক্যালোরির ডেফিনেশনটা আমরা একটু ভালো করে জানতে চাই। ক্যালোরির ডেফিনেশন হচ্ছে 1 গ্রাম বিশুদ্ধ পানির তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে যতটুকু তাপশক্তির প্রয়োজন হয় তাকে 1 ক্যালোরি বলে। তাহলে সংজ্ঞাটা আমরা মাথার মধ্যে রেখে দিব। মনে করো বিশুদ্ধ পানির পরিমাণ হচ্ছে 1 গ্রাম। এই বিশুদ্ধ পানির তাপমাত্রা তুমি 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করবা, যতটুকু তাপ দিতে হবে ওটাকেই বলা হচ্ছে 1 ক্যালোরি। আশা রাখি আপনাদের মাথার মধ্যে এটা থাকবে। এখন আসেন তাপমাত্রা। তাপমাত্রা বা উষ্ণতা একই কথা। তাপমাত্রা হচ্ছে কোনো বস্তুর তাপীয় অবস্থা যা নির্ধারণ করে ওই বস্তুটি অন্য কোনো বস্তুর তাপীয় সংস্পর্শে এসে তাপ দেবে নাকি নেবে। এই জিনিসটা আমি একটু ভালো করে বুঝিয়ে দিতে চাই। মনে করেন এখানে দুইটা বস্তু আছে, এটা হচ্ছে গিয়ে এ বস্তু, এটা হচ্ছে গিয়ে বি বস্তু, ঠিক আছে। এ বস্তুতে তাপের পরিমাণ Q1 সমান দিলাম হচ্ছে গিয়ে 300 জুল, আর বি বস্তুতে তাপের পরিমাণ Q2 সমান দিলাম হচ্ছে গিয়ে 200 জুল। এ বস্তুর তাপমাত্রা ধরে নিলাম T1 সমান হচ্ছে গিয়ে 20 ডিগ্রি সেলসিয়াস এবং বি বস্তুর তাপমাত্রা T2 সমান হচ্ছে গিয়ে 30 ডিগ্রি সেলসিয়াস। এখন যখন এই দুটো বস্তুকে তাপীয় সংস্পর্শে আনা হবে, তাপীয় সংস্পর্শে আনা হলে তাপের আদান প্রদান হয়। তাপের আদান প্রদান মানে হয় কেন হয়? যার তাপমাত্রা বেশি তার থেকে কম তাপমাত্রার বস্তুতে তাপের প্রবাহ চলে। তাহলে তাপের প্রবাহ তাপমাত্রার উপর ডিপেন্ড করে, তাপের পরিমাণের উপর না। কতক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ না উভয়ের তাপমাত্রা সমান হয়। মনে করো এ এবং বি বস্তুকে তাপীয় সংস্পর্শে নিয়ে আসলাম, তাদের মধ্যে তাপমাত্রা পার্থক্য আছে বিধায় তাপের আদান প্রদান হবে। এখন আপনি বলেন এ থেকে বিতে তাপ যাবে নাকি বি থেকে এতে তাপ আসবে? যদি আমরা তাপ দিয়ে বিচার করি, এ এর তাপের পরিমাণ হচ্ছে 300 জুল, বি এর তাপের পরিমাণ হচ্ছে 200 জুল, এ এর তাপ বেশি, তাহলে তো এ থেকে বিতে তাপ যাওয়ার কথা। কিন্তু ভাই তাপের প্রবাহ তাপের পরিমাণের উপর ডিপেন্ড করে না, ডিপেন্ড করে তাপমাত্রার উপর। আপনি একটু চিন্তা করেন, দেখেন এই দুইটা বস্তুর মধ্যে কার তাপমাত্রা বেশি? বি এর তাপমাত্রা বেশি, এর তাপমাত্রা কম। তার মানে যখন এই দুটাকে পাশাপাশি নিয়ে আসা হবে, তাপীয় সংস্পর্শে নিয়ে আসা হবে, বি থেকে এতে তাপের প্রবাহ চলবে যতক্ষণ না উভয়ের তাপমাত্রা সমান হয়। এটা আমরা একটু উদাহরণ দিয়ে ভালো করে বুঝতে পারি। মনে করেন এখানে একটা সিলিন্ডার আছে, দুইটা সিলিন্ডার আছে একসাথে লাগানো। এখানে ক্রক দিয়ে একটা প্লাগ দিয়ে আটকে রাখা হয়েছে। এখানে পানি আছে এইটুক পর্যন্ত, একদম পুরোটা। আর এখানে পানি আছে মনে করেন এইটুক পর্যন্তকে একটু বড় করে দিই, জিনিসটা ধরতে পারবেন সহজে। একটু খেয়াল করে দেখি তো, এই দুটার মধ্যে পানির পরিমাণ বিচার করলে এখানে পানি বেশি, এইদিকে পানিটা কম। বাট যখন প্লাগটা খুলে ফেলবো তো পানির প্রবাহ চলবে এইখান থেকে এইখানে। তাহলে পানির প্রবাহ পানির পরিমাণের উপর ডিপেন্ড করতেছে না, ডিপেন্ড করতেছে পানির উচ্চতার উপর। উচ্চতা থেকে নিম্ন উচ্চতার দিকে পানির প্রবাহ চলে। ঠিক তেমনি তাপের প্রবাহ তাপের পরিমাণের উপর ডিপেন্ড করে না, ডিপেন্ড করে তাপমাত্রার উপর। যার তাপমাত্রা বেশি সে তাপ হারাবে, আর যার তাপমাত্রা কম সে তাপ গ্রহণ করবে। কতক্ষণ পর্যন্ত পানির প্রবাহ চলবে এখানে? যতক্ষণ না উভয়ের উচ্চতা কি হয়? সমান হয়। ঠিক তেমনি তাপের প্রবাহ ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ না উভয়ের তাপমাত্রা সমান হয়। যখন উভয়ের তাপমাত্রা সমান হয়ে যাবে ওটাকে বলবে তাপীয় সমতা। ওটাকে কি বলা হবে? তাপীয় সমতা। আশা রেখে আপনারা এই জিনিসটা বুঝতে পারছেন। তাপমাত্রা কি? তাপমাত্রা হচ্ছে কোনো বস্তুর তাপীয় অবস্থা যা নির্ধারণ করবে ওই বস্তুটি অন্য কোনো বস্তুর তাপীয় সংস্পর্শে তাপ দেবে নাকি নেবে। তাপের আদান প্রদান হবে কি হবে না সেটা ডিপেন্ড করবে তাপমাত্রার উপর। যার তাপমাত্রা বেশি সে তাপ হারাবে, আর যার তাপমাত্রা কম সে তাপ গ্রহণ করবে। আশা রেখে আপনারা এই জিনিসটা বুঝতে পারছেন। এখন আমরা তাপমাত্রার বিভিন্ন একক বা স্কেল সম্পর্কে পড়ে জানবো। তো তাপমাত্রা এসআই একক হচ্ছে কেলভিন, এটা নিয়েও আমরা আলোচনা করব। এর আগে আমরা তাপীয় সমতা এবং তাপগতিবিদ্যার শূন্যতম সূত্রটা একটু ভালো করে ক্লিয়ার করে ফেলবো। তাপীয় সমতা কি? ওই যে দুইটা বস্তুর তাপমাত্রা ভিন্ন, যার তাপমাত্রা বেশি সে তাপ হারাবে, আর যার তাপমাত্রা কম সে তাপ গ্রহণ করবে যতক্ষণ পর্যন্ত না উভয়ের তাপমাত্রা সমান হয়। যখন উভয়ের তাপমাত্রা সমান হয়ে যাবে ওটাকে বলা হবে তাপীয় সমতা। তখন তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র কি আমি একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। মনে করেন এখানে তিনটা বস্তু আছে, এ, বি আর এটা হচ্ছে গিয়ে সি।
মনে করেন এ বস্তুর সাথে আমরা সি বস্তুকে রাখলাম, তাদের মধ্যে তাপমাত্রার পার্থক্য আছে। তো তাপমাত্রা পার্থক্য থাকায় তাপের আদান প্রদান হয়ে উভয়ের তাপমাত্রা সমান হয়ে গেল। তাহলে এ বস্তুর সাথে সি বস্তু তাপীয় সমতায় চলে আসলো। এখন মনে করেন বি আরেকটা বস্তু যেটাও সি বস্তুর সাথে তাপীয় সমতায় আছে। তাহলে এই যে দুইটা ভিন্ন বস্তু এ বস্তু বি বস্তু, তারা আলাদা আলাদাভাবে এ বস্তু সি বস্তুর সাথে তাপীয় সমতায় আছে, তাপের আদান প্রদান হয়ে তাদের তাপমাত্রা সেম হয়ে গেছে। বি বস্তু সি বস্তুর সাথে তাপীয় সমতায় আছে, মানে তাপের আদান প্রদান হয়ে তাদের তাপমাত্রা সেম হয়ে গেছে। তো তাপগতিবিদ্যার ন্যূনতম সূত্র বলতেছে যদি দুইটা বস্তু আলাদা আলাদাভাবে কোনো বস্তুর সাথে তাপীয় সমতায় থাকে, তখন ওই দুইটা বস্তু নিজেদের মধ্যেও তাপীয় সমতায় থাকবে, অর্থাৎ এ বস্তু এবং বি বস্তুও তাপীয় সমতায় অবস্থান করবে। কথা কি ক্লিয়ার? যখন এ বস্তু সি বস্তুর সাথে তাপীয় সমতায় আছে, বি বস্তু সি বস্তুর সাথে তাপীয় সমতায় আছে, দ্যাটস মিন বলা যায় এ বস্তু এবং বি বস্তু উভয় কিন্তু নিজেদের মধ্যে তাপীয় সমতায় থাকবে। এটাই হচ্ছে তাপগতিবিদ্যার ন্যূনতম সূত্র। তো আশা রাখি আপনারা বুঝতে কোনো প্রবলেম হয় নাই ইনশাআল্লাহ। এরপরে আমাদেরকে যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে উষ্ণতা মিতি বা তাপমাত্রিক ধর্ম বা উষ্ণতা মিতি ধর্ম। আর উষ্ণতামিতি পদার্থ বা উষ্ণতামিতি পদার্থ বা তাপমাত্রিক পদার্থ আমি একটু বলে দেই। কিছু কিছু বইয়ে এটা তাপমাত্রিক ধর্ম বলতেছে, আর কিছু বইয়ে উষ্ণতামিতি ধর্ম বলতেছে, একই কথা। কিছু কিছু বইয়ে তাপমাত্রিক পদার্থ এবং কিছু কিছু বইয়ে উষ্ণতামিতি পদার্থ বলতেছে, সেম জিনিসই মিন করে। তো প্রথমে আসি উষ্ণতামিতি বা তাপমাত্রিক ধর্ম কি বোঝায়। পদার্থের যে সকল ধর্ম তাপমাত্রা পরিবর্তনের সাথে সাথে পরিবর্তিত হয়, অর্থাৎ উষ্ণতা পরিবর্তনের সাথে সাথে পরিবর্তিত হয়, ওই সকল ধর্মকে উষ্ণতামিতি বা তাপমাত্রিক ধর্ম বলে। ঠিক আছে, এই তাপমাত্রিক ধর্মের উপর ভিত্তি করেই তাপমাত্রার বিভিন্ন স্কেল তৈরি করা হয়, যেমন থার্মোমিটার স্কেল, পারদ স্কেল, এগুলা। এখন তাপমাত্রিক ধর্মকে আমি বুঝিয়ে দিচ্ছি। মনে করেন থার্মোমিটারের ক্ষেত্রে, পারদ থার্মোমিটারের ক্ষেত্রে এর মধ্যে কি থাকে? পারদ থাকে। তো তাপমাত্রা চেঞ্জের সাথে সাথে পারদটা কি হয়? তার আয়তনটা চেঞ্জ হতে থাকে। মানে আপনি দেখবেন থার্মোমিটার যখন আপনি আন্ডার আর্মে রাখবেন বা তাপমাত্রা কিছুর পরিমাপ করবেন বা রুমের তাপমাত্রা পরিমাপ করতে চাচ্ছেন, তখন দেখা যাবে যে এই পারদটা উপরের দিকে উঠে যাচ্ছে। ঠিক আছে, যত বেশি তাপমাত্রা বাড়বে তত বেশি উপর দিকে উঠবে, এবং ওই দাগের সাথে মিল রেখে আমরা হিসাবটা করে নিব আর কি। তো বলা যাচ্ছে এই যে পারদের ক্ষেত্রে তাপমাত্রা পরিবর্তনের সাথে সাথে তার আয়তনের পরিবর্তন হচ্ছে, তাহলে পারদের আয়তন এটাও কিন্তু একটা তাপমাত্রিক ধর্ম। আবার আমরা জানি যখন কোনো পদার্থ পরিবাহীর মধ্যে তাপমাত্রা বৃদ্ধি করা হয়, তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে পরিবাহীর কি রুটটা বেড়ে যায়, কারণ কণাগুলোর ছুটাছুটি বেড়ে যায়, তখন ইলেকট্রন ফ্লো হতে বাধাগ্রস্ত হয়। তার মানে এই যে পারদের আয়তন এবং তামার তারের রোধ তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে সমানুপাতিক হারে কি বাড়তেছে, তাহলে সুষমভাবে সমানুপাতিক হারে বাড়তেছে। তাহলে এই যে তাপমাত্রা পরিবর্তনের সাথে সাথে আয়তনের পরিবর্তন হচ্ছে, রোধের পরিবর্তন হচ্ছে, এগুলাকে বলা হচ্ছে উষ্ণতামিতি বা তাপমাত্রিক ধর্ম। আর যে সকল পদার্থের ক্ষেত্রে এই ধর্মগুলোর চেঞ্জ হয়, ওই সকল পদার্থকে বলা হচ্ছে উষ্ণতামিতি পদার্থ বা তাপমাত্রিক পদার্থ। যেমন পারদটা হচ্ছে তাপমাত্রিক বা উষ্ণতামিতি পদার্থ, এবং কপার তারের ক্ষেত্রে তার তাপমাত্রা পরিবর্তনের সাথে সাথে রুটটা বাড়ে, তাহলে এই যে কপার বা তামা এটা হচ্ছে গিয়ে তোমার উষ্ণতামিতি বা তাপমাত্রিক পদার্থ। কথা কি ক্লিয়ার? তাহলে তাপমাত্রিক বা উষ্ণতামিতি পদার্থের উষ্ণতামিতি বা তাপমাত্রিক ধর্ম কাজে লাগিয়েই বিভিন্ন স্কেল তৈরি করা হয়। তাহলে আশা রেখে আপনারা বুঝতে পারছেন ধর্মটা, ওই যে যেই ধর্মটা পরিবর্তন হচ্ছে আয়তন, তারপর কি পরিবর্তন হচ্ছে রোধ, এগুলা হচ্ছে তাপমাত্রিক ধর্ম। আর যে সকল পদার্থের কারণে হচ্ছে বা যে সকল পদার্থের ক্ষেত্রে হচ্ছে, এটাই হচ্ছে তাপমাত্রিক পদার্থ বা উষ্ণতামিতি পদার্থ। আশা রাখি আপনারা জিনিসটা ধরতে পারছেন। এখন এই যে তাপমাত্রিক ধর্ম কাজে লাগিয়ে বিভিন্ন স্কেল তৈরি করা হলো, তো আমরা কয়েকটা স্কেলের মধ্যে কিভাবে সম্পর্ক স্থাপন করব সেটা নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। যেমন তাপমাত্রার বিভিন্ন স্কেলের মধ্যে সম্পর্ক, এখানে আমি স্কিপ করে ফেলছি, এটা হবে তাপমাত্রার বিভিন্ন স্কেলের মধ্যকার সম্পর্ক। আমি তিনটা স্কেল এঁকে রাখছি, সেলসিয়াস স্কেল, ফারেনহাইট, কেলভিন, এবং এগুলা কিন্তু পারদ থার্মোমিটার, প্রত্যেকটার মধ্যে কি আছে? পারদ আছে।
তো যখন নির্দিষ্ট টেম্পারেচারে আমরা হিসাব করব তখন এই পারদের দৈর্ঘ্যটা বাড়বে, আয়তন বাড়বে, ফলে উপরের দিকে উঠবে, তার মানে কি দৈর্ঘ্য বরাবর বৃদ্ধি পাচ্ছে। এখন এই সেলসিয়াস, ফারেনহাইট, কেলভিন স্কেলের ক্ষেত্রে পারদ যে আছে, এই পারদ মনে করেন এই রুমের টেম্পারেচারটা আমি পরিমাপ করতে চাচ্ছি, তো এখানে পারদ যতটুকু দৈর্ঘ্য পর্যন্ত উঠবে এই রুমের জন্য সেলসিয়াস স্কেলে পারদ যতটুকু উঠবে, ফারেনহাইট স্কেলে ঠিক ততটুকু, কেলভিন স্কেলও ঠিক ততটুকু উঠবে। এই জিনিসটা আমরা মাথার মধ্যে রেখে দিব। এখন এই যে তাপমাত্রার বিভিন্ন স্কেল তৈরি করা হয়েছে, এই স্কেলটা তৈরি করা হয়েছে পারদের তাপমাত্রিক ধর্মকে কাজে লাগিয়ে, যেখানে তার আয়তনটা পরিবর্তন হচ্ছে, তার মানে দৈর্ঘ্য বরাবর বৃদ্ধি পাচ্ছে। তো এখানে বিভিন্ন দাগ কাটা থাকে, ওই দাগ দিয়ে দাগ বরাবর যখন উঠবে, যতটুকু দাগ বরাবর উঠবে ততটুকু তার তাপমাত্রা হিসেবে কাউন্ট করা হবে। তো সেলসিয়াস স্কেলে যেই মান থাকবে, ফারেনহাইটে ভিন্ন, কেলভিনে কিন্তু ভিন্ন ভিন্ন মান থাকবে। তবে যতটুকু দৈর্ঘ্য পর্যন্ত পারদ উঠবে সবগুলো স্কেলে কিন্তু সেম থাকবে একটা নির্দিষ্ট তাপমাত্রার ক্ষেত্রে, এটা মাথার মধ্যে রেখে দিবেন। এখন এই যে বিভিন্ন স্কেলের মধ্যে সম্পর্ক স্থাপন করার জন্য একটা অনুপাত আমরা একটু মাথার মধ্যে রাখবো। এই অনুপাতটা সবগুলো স্কেলের জন্য কি হবে, ধ্রুবক হবে, সেটা একটু পরে আমি দেখিয়ে দিচ্ছি। এর আগে বলে নেই, তাপমাত্রার স্কেল যেগুলো আমি দেখাচ্ছি এখন, বা আমরা বইয়ে যেটা দেখি, যেটা হচ্ছে দুইটা স্থির বিন্দুর উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। একটাকে বলে নিম্ন স্থির বিন্দু বা নিম্ন স্থিরাঙ্ক, আর একটাকে বলে ঊর্ধ্ব স্থির বিন্দু বা ঊর্ধ্ব স্থিরাঙ্ক। এখন স্থিরাঙ্ক, ঊর্ধ্ব স্থিরাঙ্ক, নিম্ন স্থিরাঙ্ক, গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, শিশিরাঙ্ক সবগুলো কিন্তু তাপমাত্রা, মাথার মধ্যে রাখেন। তো নিম্ন স্থিরাঙ্ক কি বোঝায়? নিম্ন স্থিরাঙ্ক হচ্ছে যে তাপমাত্রায় বরফ গলে তরলে পরিণত হয়, বিশুদ্ধ বরফ গলে তরলে পরিণত হয়, অথবা তরল পানি জমাট বেঁধে বরফে পরিণত হয়, ওই তাপমাত্রাকে বলে নিম্ন স্থিরাঙ্ক, যেটা সেলসিয়াস স্কেলের জন্য 0 ডিগ্রি সেলসিয়াস, এবং ফারেনহাইটের জন্য নিম্ন স্থিরাঙ্ক হচ্ছে 32 ডিগ্রি ফারেনহাইট, কেলভিনের জন্য হচ্ছে 273 কেলভিন। এবং ঊর্ধ্ব স্থিরাঙ্ক কি? যে তাপমাত্রায় তরল পানি বাষ্পে পরিণত হয় অথবা বাষ্প বিপরীতক্রমে তরলে রূপান্তরিত হয়, ওই তাপমাত্রাকে বলা হচ্ছে ঊর্ধ্ব স্থিরাঙ্ক, যেটা সেলসিয়াস স্কেলে 100 ডিগ্রি সেলসিয়াস, ফারেনহাইটে 212 ডিগ্রি ফারেনহাইট, এবং কেলভিন হচ্ছে 373 কেলভিন। তাহলে আমরা মাথার মধ্যে রাখবো এই যে স্কেলগুলার মাধ্যমে আমরা তাপমাত্রা পরিমাপের যে সম্পর্কটা, বিভিন্ন স্কেলের মধ্যে যে সম্পর্কটা স্থাপন করতেছি, সেটা দুটি স্থির বিন্দুর উপর ভিত্তি করে আমরা হিসাব করতেছি, যাকে বলা হচ্ছে নিম্ন স্থিরাঙ্ক এবং ঊর্ধ্ব স্থিরাঙ্ক। এই কথাটা আপনারা একটু মাথার মধ্যে রেখে দিবেন। এখন মনে করেন এই রুমের তাপমাত্রা আমি পরিমাপ করার জন্য সেলসিয়াস, ফারেনহাইট, কেলভিন স্কেলে নিলাম। তো দেখা গেল পারদটা, এই রুমের টেম্পারেচারের জন্য পারদটা আয়তন বেড়ে তার দৈর্ঘ্যটা মানে দৈর্ঘ্য বরাবর কতটুকু গেল, এই সি পর্যন্ত গেল। মনে করো পারদ এই সি পর্যন্ত উঠে আসলো, তাহলে ফারেনহাইট স্কেলে সেম দৈর্ঘ্য বরাবর আসবে, কেলভিনেও কিন্তু সেম দৈর্ঘ্য বরাবর আসবে, কিন্তু দাগ তো ভিন্ন ভিন্ন মানে, তাহলে ভিন্ন ভিন্ন দাগে সে আসবে, কিন্তু যতটুকু পর্যন্ত উঠছে পারদ এই দৈর্ঘ্যটা সবগুলা স্কেলের জন্য সেম থাকবে, কিন্তু দাগ কাটা যেহেতু ভিন্ন, এই জন্য ভিন্ন ভিন্ন দাগে সে অবস্থান করবে। এখন এই স্কেলগুলোর মধ্যে একটা সম্পর্ক আমাদেরকে মাথার মধ্যে রাখতে হবে। মনে করি আমি প্রথমে সেলসিয়াস স্কেল নিয়ে যাই। ওই যে সেলসিয়াস স্কেলে যেই তাপমাত্রা রুমের পেলাম, এই রুমের জন্য আমি যেখানে ক্লাস করাচ্ছি, এই রুমের তাপমাত্রা মনে করো পেলাম হচ্ছে সি। তো এই সি থেকে নিম্ন স্থিরাঙ্ক আমি বিয়োগ করব, সি -0, এবং নিচে ওই যে ঊর্ধ্ব স্থিরাঙ্ক থেকে নিম্ন স্থিরাঙ্ক বিয়োগ করব, অর্থাৎ 100 - 0। এই অনুপাতটা সবসময় সেম থাকবে। কেন? কারণ এইটুক দৈর্ঘ্য ভাগ এইটুক দৈর্ঘ্য, প্রত্যেকের ক্ষেত্রে তো এই দৈর্ঘ্যগুলা সমান, তাহলে এই দৈর্ঘ্য থেকে যদি আমি এই দৈর্ঘ্যগুলা বিয়োগ করি, প্রত্যেকটার অনুপাত তো সেমই থাকবে ভাই। তাহলে আমি বলতে পারি সেলসিয়াসের জন্য সি -0 ডিভাইডেড বাই 100 -0 যতটুকু, ফারেনহাইটের জন্য F -32, এই যে দিলাম F -32 ভাগ 212 মাইনাস কি 32, তাহলে 212 মাইনাস কি 32 ইকুয়ালস টু, কেলভিনের জন্য কত হবে? K -273 দিলাম এই জায়গায়, K -273 ভাগ কত? 373 ভাগ 273। এখন মোটামুটি আমরা ধরে ফেলতে পারছি কেন এই অনুপাতটা সমান হবে। যেহেতু পারদ এইটুক পর্যন্ত উঠলো, এই রুমের টেম্পারেচারের জন্য প্রত্যেকটা থার্মোমিটারে পারদ এইটুক পর্যন্ত উঠবে, তাহলে এই দৈর্ঘ্যকে যদি আমরা এই দৈর্ঘ্য দিয়ে ভাগ করি, মানে তাদের অনুপাত নেই,
সিমিলার হবে এই দৈর্ঘ্য ভাগ এইটুক সমান হবে এই দৈর্ঘ্য ভাগ এইটুক সমান হবে। তো সহজ কথায় আমরা বলতে পারি রুমের ক্ষেত্রে সেলসিয়াস স্কেলে তার মানে তাপমাত্রা পেলাম সি, ফারেনহাইটে পেলাম এফ, কেলভিনে পেলাম কে, দুটো কিন্তু সেম। এখন আমরা সেলসিয়াসের জন্য সি মাইনাস 0 ওই তাপমাত্রা ভাগ হচ্ছে নিম্ন স্থিরাঙ্ক উপরে এবং ঊর্ধ্ব স্থিরাঙ্ক ভাগ নিম্ন স্থিরাঙ্ক সবগুলো স্কেলের জন্য ধ্রুবক হবে। তাহলে ফারেনহাইটের জন্য কত হবে এফ মানে ওই তাপমাত্রা ভাগ নিম্ন স্থিরাঙ্ক 32 এবং নিচে কি হবে ঊর্ধ্ব স্থিরাঙ্ক মাইনাস নিম্ন স্থিরাঙ্ক। কেলভিনের জন্য কি হবে ওই তাপমাত্রা কে মাইনাস নিম্ন স্থিরাঙ্ক 273 কেলভিন এবং ভাগ কি করতে হবে ঊর্ধ্ব স্থিরাঙ্ক মাইনাস নিম্ন স্থিরাঙ্ক। এটা সবসময় কি হয় ধ্রুবক হয়, কনস্ট্যান্ট হয়। এই জিনিসটা একটু মাথার মধ্যে আপনারা রেখে দিবেন। এখন আপনি যে কোনো স্কেলের জন্য এই সম্পর্কটা কি পাবেন ধ্রুবক পাবেন, এটা আপনার একটু মাথার মধ্যে রেখে দিন। এখন এটাকে আমি একটু মডিফাই করি, সি মাইনাস 0 কত হবে সি আর 100 মাইনাস 0 কি 100, এফ মাইনাস কি হবে 32, 212 থেকে 32 গেলে কত আসবে 180 আর এটা কি আসবে কে মাইনাস 273 ভাগ কি 100। এখন এটাকে আরেকটু সিম্পলিফাই করব, আরেকটু শর্টকাট করে ফেলবো। তো প্রত্যেকটাকে আমি গুণ করতেছি 20 দিয়ে। $273 100 ইন্টু কি 20। তো ক্যালকুলেট করলে আমরা কি পাবো, ক্যালকুলেট করলে আমরা পাবো 20 দিয়ে 100 কাটলে কত আসবে সি ভাগ 5 আর এখানে কি আসবে এফ মাইনাস 32, 180 কে 20 দিয়ে কাটলে কত আসবে 9 আর এখানে কি আসবে কে মাইনাস 273 আর 100 কে 20 দিয়ে কাটলে কত আসবে 5 আসবে। এটাই হচ্ছে সেই সম্পর্ক যেটা আমাকে সেলসিয়াস ফারেনহাইট এবং কেলভিনের মধ্যে কিভাবে রূপান্তর করা যায় সেটা জানিয়ে দিবে। মনে করেন কোনো ভ্যালু সেলসিয়াসে দেয়া আছে, আপনি ওটাকে ফারেনহাইটে প্রকাশ করতে চাচ্ছেন, তাহলে ওই সেলসিয়াসের ভ্যালুর জায়গায় সি এর জায়গায় বসাবেন ওই মানটা। মনে করেন 90 ডিগ্রি সেলসিয়াসকে আপনি ফারেনহাইটে প্রকাশ করতে চাচ্ছেন, তাহলে আপনি এই অংশটুকু নিয়ে কাজ করবেন। তো সেলসিয়াসের মানটা এখানে বসাই দিবেন, ক্যালকুলেট করে এফ এর মান যেটা আসবে সেটা হচ্ছে ফারেনহাইটের মান। এখন মনে করেন ফারেনহাইট একটা ভ্যালু দেয়া আছে 50 ডিগ্রি ফারেনহাইট, ওটাকে সেলসিয়াসে প্রকাশ করতে চাচ্ছেন, তাহলে এফ এর জায়গায় বসাবেন, ক্যালকুলেট করে যা আসবে সেটাই হবে গিয়ে কিসের মান সেলসিয়াসের মান। তাহলে আমি একটু আলাদা করে একটু লিখে দিই, যখন আমরা সেলসিয়াস থেকে ফারেনহাইট অথবা ফারেনহাইট থেকে সেলসিয়াসে রূপান্তর করব তখন নিব কি সি ভাগ 5 সমান কত এফ মাইনাস 32 ভাগ হচ্ছে গিয়ে 9, এই সম্পর্ক। আর যখন আমরা ফারেনহাইট থেকে কেলভিনে নিব, ফারেনহাইট থেকে কেলভিন অথবা কেলভিন থেকে ফারেনহাইট, তখন কি হবে এফ মাইনাস 32 ভাগ কত 9 আর এখানে কি আসবে কে মাইনাস 273 ভাগ কত 5। তো কেলভিনে একটা মান পাইলেন, ওটাকে ফারেনহাইটে নেবেন, ওই কে এর জায়গায় বসায় দিবেন, ফারেনহাইটে চলে আসবে। বা ফারেনহাইটে একটা মান জানেন, ওটাকে কেলভিনে প্রকাশ করতে চাচ্ছেন, তাহলে এফ এর জায়গায় বসায় দিবেন, কে এর মানটা হচ্ছে কেলভিনের ভ্যালু। এখন আসেন সেলসিয়াস থেকে কিভাবে আমরা ফারেনহাইটে যাব, সেলসিয়াস টু কেলভিন বা কেলভিন টু সেলসিয়াস, এটা আমি একটু ভালো করে আপনাদেরকে বুঝিয়ে দিই। দেখেন তো এটা কি হবে সি ভাগ 5 আর এখানে কি আসবে কে মাইনাস 273 ভাগ কত 5। আচ্ছা এখন আপনারা বলেন এই 5 ভাগ ওই দিকে গুণ হয়ে যাবে, 5 5 কাটা যাবে, তাহলে কি থাকলো সি সমান হচ্ছে কে মাইনাস 273। এখন একটু খেয়াল করে দেখেন তো, আমরা বলতে পারি এই মাইনাসটা এদিকে সে প্লাস হয়ে যাবে, তাহলে সি প্লাস 273 সমান হচ্ছে গিয়ে কেলভিনের ভ্যালু। তাহলে আমরা বলতেই পারি এখানে একটা সম্পর্ক আমরা পেয়ে গেলাম, সেলসিয়াসের ভ্যালুর সাথে 273 যোগ করলে ওটা কেলভিনের ভ্যালু পাওয়া যায়। তাহলে আমরা বলতে পারি, মনে করেন আপনাকে যদি 10 ডিগ্রি সেলসিয়াস বলে দেয় ভাই, তাহলে 10 ডিগ্রি সেলসিয়াসের সাথে 273 যোগ করো, ওটা কেলভিনে চলে যাবে। দ্যাটস ইট। তো রূপান্তরগুলো আপনাদেরকে বুঝিয়ে দিলাম। অথবা মনে করেন কেলভিনে একটা ভ্যালু আছে, এটা সেলসিয়াসে প্রকাশ করতে চাচ্ছেন, তাহলে কি করবেন ওই যে কেলভিনের মানে যে মানটা থাকবে ওটা থেকে বিয়োগ করবেন কত 273, তাহলে কিসে চলে যাবে সেলসিয়াসে চলে যাবে। এই জিনিসগুলো একটু মাথার মধ্যে রেখে দিয়েন। এখন একটা কথা বলে দেই, মনে করেন যে কোনো তাপমাত্রা থেকে নিম্ন স্থিরাঙ্ক এবং
ঊর্ধ্ব স্থিরাঙ্ক থেকে নিম্ন স্থিরাঙ্ক ভাগ করলে মানে যে অনুপাতটা আমরা পাচ্ছি ওই অনুপাতটা সবগুলা স্কেলের জন্য সঠিক এবং ধ্রুবক মান। তো ওই ধ্রুবক মান দিয়েই আমরা কিন্তু বিভিন্ন স্কেলের মধ্যে সম্পর্ক স্থাপন করি এবং একটা ত্রুটিযুক্ত থার্মোমিটার হইলেও কিন্তু সেখান থেকে আমরা নির্ভুল মানটা পেতে পারি। তো এই সূত্রটা আমরা মাথার মধ্যে রাখবো, এটা থেকে আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করবো। আমার নেক্সট ভিডিওতে এটা দেয়া থাকবে। যেমন ত্রুটিপূর্ণ থার্মোমিটার, তার জন্য একটা জিনিস আমি আপনার বুঝিয়ে দিই। মনে করেন একটা সেলসিয়াস স্কেল থার্মোমিটারই, এটা ত্রুটিপূর্ণ। আপনার বাসায় একটা থার্মোমিটার আছে যেটা সেলসিয়াসের মানে সেলসিয়াস স্কেলে হিসাব করা হচ্ছে ওই থার্মোমিটারটা, ওইটা ত্রুটিপূর্ণ। এখন এটা থেকে নির্ভুল মান পেতে চাচ্ছেন। মনে করেন ত্রুটিপূর্ণ কীরকম, এর নিম্ন স্থিরাঙ্ক হচ্ছে 2 ডিগ্রি সেলসিয়াস, ঊর্ধ্ব স্থিরাঙ্ক হচ্ছে 107 ডিগ্রি সেলসিয়াস। তো এটা দিয়ে পরিমাপ করে একটা মান পাইলেন হচ্ছে 50 ডিগ্রি সেলসিয়াস, বাট এটা তো পারফেক্ট না, ত্রুটিপূর্ণ। তো এটা থেকে আপনি নির্ভুল মান কীভাবে নিয়ে আসবেন? আপনি এখন এটাকে কম্পেয়ার করবেন সেলসিয়াসের মূল স্কেলের সাথে, মানে ত্রুটিহীন স্কেলের সাথে, যেটা ভালো তার সাথে। তার ক্ষেত্রে নিম্ন স্থিরাঙ্ক কত? 0 ডিগ্রি সেলসিয়াস। ঊর্ধ্ব স্থিরাঙ্ক কত? 100 ডিগ্রি সেলসিয়াস। এবং মনে করেন ওই যেই মানটা ত্রুটিপূর্ণতা 50 দেখাচ্ছে ওইটা পারফেক্ট মান হচ্ছে গিয়ে সি। তাহলে আপনি জানেন ওই যে মানটা যেটা 50 ডিগ্রি সেলসিয়াস পাইছি, ত্রুটিহীন একটা পারফেক্ট থার্মোমিটারে ওই মানটা হচ্ছে সি। তাহলে আপনারা জানেন একটু আগে যেটা বলছি, ওই তাপমাত্রা থেকে উপরে নিম্ন স্থিরাঙ্ক বিয়োগ করব সি মাইনাস 0 ভাগ উপরে কি আছে মানে নিচে ঊর্ধ্ব স্থিরাঙ্ক থেকে নিম্ন স্থিরাঙ্ক বিয়োগ করব, তাহলে 100 মাইনাস 0। সিমিলার লাইক এটার জন্য ওই তাপমাত্রা 50 মাইনাস নিম্ন স্থিরাঙ্ক 2, আর নিচে কি হবে? ঊর্ধ্ব স্থিরাঙ্ক মাইনাস নিম্ন স্থিরাঙ্ক 107 মাইনাস কি 2। এখন দেখেন তো এখানে ক্যালকুলেট করে আমরা কার মান পেয়ে যাব? সির মান পেয়ে যাব। এই সির যে রেজাল্ট আসবে ওই মানটা হচ্ছে পারফেক্ট মান। তার মানে একটা থার্মোমিটার যদি নষ্ট থাকে ওটা আপনি ফেলে দিয়েন না, ওটা থেকে আপনি নির্ভুল মানটা নিয়ে আসতে পারেন এই সম্পর্ক থেকে, যে তাপমাত্রা মাইনাস নিম্ন স্থিরাঙ্ক ভাগ ঊর্ধ্ব স্থিরাঙ্ক মাইনাস নিম্ন স্থিরাঙ্ক, এই সম্পর্কটা প্রত্যেকটা স্কেলের জন্য পারফেক্ট। এখন যদি আপনি রুট থার্মোমিটার নিয়ে আসেন, রুট দিয়েও এই হিসাবটা আপনারা কি করতে পারবেন? করে নিতে পারবেন। আশা রাখি ইনশাআল্লাহ আপনারা এই জিনিসটা বুঝতে পারছেন। এবং শেষে যেটা ত্রৈধবিন্দু এবং পানির ত্রৈধবিন্দু বলতে কি বোঝায়? ত্রৈধবিন্দু বা ট্রিপল পয়েন্ট হচ্ছে যে চাপে এবং তাপমাত্রায় কোনো পদার্থ কঠিন, তরল এবং বায়বীয় এই তিনটা অবস্থায় একসাথে বিরাজ করতে পারে, দিস ইজ কল্ড ট্রিপল পয়েন্ট বা ত্রৈধবিন্দু। আর পানির ত্রৈধবিন্দু কি হবে? যে চাপে যে তাপমাত্রায় এবং চাপটা হচ্ছে পানির ক্ষেত্রে বলে দেই 4.58 মিলিমিটার পারদ চাপে যে তাপমাত্রায় বিশুদ্ধ পানি কঠিন, তরল এবং বায়বীয় অবস্থায় থাকতে পারে ওই তাপমাত্রাকে পানির ত্রৈধবিন্দু বলে। আবার বলে দিচ্ছি, 4.588 মিলিমিটার পারদ চাপে যে তাপমাত্রায় পানি তিনটি অবস্থায় বিরাজ করতে পারে, অর্থাৎ কঠিন, তরল এবং বায়বীয় অবস্থায় থাকতে পারে, ওটাকে বলা হচ্ছে পানির ত্রৈধবিন্দু। তো পানির ত্রৈধবিন্দুর তাপমাত্রা হচ্ছে 273.16 কেলভিন। এই মানটা আমরা একটু মাথার মধ্যে রাখবো। এটা হচ্ছে পানির ত্রৈধবিন্দুর তাপমাত্রা, ট্রিপল পয়েন্টের তাপমাত্রা। মানে এই তাপমাত্রায় পানি কঠিন, তরল এবং বায়বীয় এই তিনটা অবস্থায় বিরাজ করতে পারে। এটা আপনারা মাথার মধ্যে রেখে দিবেন। আচ্ছা, এই জিনিসটা একটু মাথার মধ্যে আমরা রেখে দিব। এখন তারপরে যেটা সেটা হচ্ছে গিয়ে কেলভিন। কেলভিনটা হচ্ছে তাপমাত্রার এসআই একক। তো কেলভিনের সংজ্ঞাটা আমি দিতে চাই। কেলভিনের সংজ্ঞা হচ্ছে পানির ত্রৈধবিন্দুর তাপমাত্রার 1/273.16 অংশকে 1 কেলভিন বলে। তাহলে আমরা মাথার মধ্যে রাখবো 1/273.16 অংশকে কি বলা হবে? 1 কেলভিন বলা হবে। এই কথাটা মাথার মধ্যে রেখে দেব। তাহলে পানির ত্রৈধবিন্দুর তাপমাত্রা কত? 273.16। এই যে 1/273.16 অংশ, ওটা কি বলা হচ্ছে? 1 কেলভিন, বা বলা যায় 273.16 ভাগের 1 ভাগকেই 1 কেলভিন বলে। আশা রাখি আপনারা তাপ কি, তাপমাত্রা কি, তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র,
উষ্ণতামিতি বা তাপমাত্রিক ধর্ম, উষ্ণতামিতি বা তাপমাত্রিক পদার্থ, তাপমাত্রার বিভিন্ন স্কেলের মধ্যে সম্পর্ক, এই টপিকগুলো খুব ভালো করে বুঝতে পারছেন। নেক্সট ভিডিওতে আমরা তাপমাত্রার বিভিন্ন স্কেলের মধ্যে সম্পর্ক স্থাপন করার ক্ষেত্রে যে ম্যাথমেটিক্যাল প্রবলেম আসতে পারে বা ওই সম্পর্ক থেকে যে প্রবলেমগুলো আসে এগুলো ভালো করে সলভ করে নিব ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ।